আপনার ট্রায়াল ফেস করার জন্য আপনার আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে বসবাস করা শুরু করবেন, এবং যখন কোর্টে হাজিরা দেওয়ার ব্যাপার থাকবে তখন এসে ঢাকায় হাজিরা দিয়ে আবার হয়তো চলে যাবে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হোসেন কলিমুল্লাহ, বিএনসিসিও প্রতিষ্ঠাতা জানিকক। এছাড়াও যুক্ত আছেন আব্দুল্লাহ মামুন সাকিব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনার এসপির চিঠি, আসলে যে চিঠির যে ইস্যুটা, মানে এখানে আসলে বিভিন্ন ধরনের নাশকতা, বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। ধন্যবাদ। যে চিঠিটি 28 জুলাই আপনার স্বাক্ষর করেছেন আমাদের সম্মানীয় ডিআইজি পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চ, তিনি কতগুলো নির্দেশনা প্রদান করেছেন। বেসিক্যালি আপনি বলতে পারেন এটা ইন্টারনাল ডকুমেন্ট এবং বা নোটিফিকেশন। সেখানে আপনার 11 দিন সময়সীমার মধ্যে নানান রকমের ঘটনা আপনার যেটা পাবলিক অর্ডার ব্যাহত করতে পারে সেই রকমের আশঙ্কা থেকে আপনার কিছু নির্দেশনা প্রদান করা হচ্ছে, যা তামিলযোগ্য। এখন আপনার এই 11 দিন শুরু হচ্ছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়সীমায়। এই সময়ে অনেকগুলো ঘটনা নানান পক্ষ থেকে ঘটাবার ঘোষণা আছে। যেমন ধরুন জুলাই সনদ, এটি প্রকাশ করার একটা বিষয় আছে। আবার এর পক্ষে বিপক্ষে নানান রকমের বক্তব্য আসছে, আমরা দেখতে পাচ্ছি ফরফ্রন্টে। আর এর পাশাপাশি আপনার মুক্তিযোদ্ধাদের একটা ইনিশিয়েটিভও শোনা গেছে, যে 71-এর বনাম 24 এরকমের একটা বিভাজন তৈরি হতে পারে। আবার আপনার জুলাই সনদে যদি সংবিধান বাতিলের মতো কোনো ঘোষণা থাকে, তাহলে সেটা নিয়ে আরেক রকমের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আর এর পরম্পরায় যেটি হতে পারে সম্ভাব্য, যে আপনার বর্তমান সরকার হয়তো বিদায় নিতে পারে এবং তদস্থলে আপনার নতুন ধরনের একটি সরকার দায়িত্ব নিতে পারে দেশের, যেটি জরুরি সরকার বলা যেতে পারে, অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্ট। আমরা বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থার অধীনে দিনাতিপাত করেছি বাংলাদেশে। রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, তারপরে অন্তর্বর্তী সরকার, যেমন জাস্টিস শাহাবুদ্দিনের প্রথমটি এবং এখন যে ডক্টর ইউনূসের দ্বিতীয়টি। তারপরে আমরা এখানে আরেকটি ফর্ম হয়তো আমাদের দেখতে হতে পারে, যেটি এমার্জেন্সি সরকার, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতিকে সামনে রেখে তার নেতৃত্বে এটি ক্যাবিনেট গঠিত হতে পারে। তখন হয়তো এই আমি বলছি, তখন আপনার কাউকে প্রধান উপদেষ্টা বানানোর প্রয়োজন পড়বে না। আবার ওই নিশ্চয়ই আপনার ইয়াজউদ্দিন মডেলের কথা মনে আছে, একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এটা সবকিছুর একটা মিশেল। এবং এই সরকার যদি গঠিত হয় তাহলে প্রথমে 4 মাসের জন্য, এন্ড দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড, 4 মাস করে বাড়াতে হবে, 2030 পর্যন্ত গড়াতে পারে এই এক্সটেনশন। আর আপনার এখানে সংবিধানে যেহেতু স্পষ্টতা নেই, অস্পষ্টতা আছে এই নিরিখে, ফলে সেটি যদি ঘটে তাহলে সেটি অবৈধ সরকার বলার কোনো সুযোগ থাকবে না। কারণ বর্তমান ব্যবস্থায় একমাত্র মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন বৈধ ব্যক্তি, বৈধ প্রক্রিয়ায় নিয়োজিত ব্যক্তি। তো ফলে তার নেতৃত্বে যদি সরকার গঠিত হয় তাহলে সেটি আপৎকালীন জরুরি একটা পরিস্থিতি হয়তো সেটি ঘটতে পারে। এখন ধরুন এর পাশাপাশি আবার প্রবাসী সরকার গঠিত হতে পারে। আপনার বাংলাদেশের জন্মই কিন্তু প্রবাসী সরকারের হাত ধরে।
আপনার নিশ্চয়ই মনে আছে 17 এপ্রিল প্রবাসী সরকার আপনার শপথ গ্রহণ করেছিল এবং তার উপর ভিত্তি করে আমরা দেখেছি যে পুরো স্বাধীনতা সংগ্রাম সেটি পরিচালিত হয়েছে এবং স্বাধীনতা সংগ্রামের পরিসমাপ্তি 16ই ডিসেম্বর বিজয় দিবসের মধ্য দিয়ে। তারপরে কিছুদিনের মধ্যেই প্রবাসী সরকারের যারা ম্যানিং করতেন তারা সবাই ঢাকায় বিমানবন্দর তেজগাঁও বিমানবন্দরে এসে উপনীত হয়েছিলেন এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি যখন ফিরে আসলেন তারপর আপনার সরকারের ধরন গেল পাল্টে। ধন্যবাদ স্যার। এখানে আপনি যে দুইটা অপশন বলেছেন, একটা হচ্ছে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একটি সরকার গঠিত হতে পারে এবং অপরটি হচ্ছে প্রবাসী সরকার গঠিত হতে পারে। এই আপনার এই দুইটার আসলে সম্ভাবনা কোনটার কতটুকু? যদি প্রবাসী সরকার গঠন হয় সেক্ষেত্রে আসলে এটা কার তত্ত্বাবধানে হতে পারে? দেখুন, আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এখন চলমান এবং বিদ্যমান দুটি সরকার আছে। একটি কেন্দ্রীয় জুন্তা সরকার যারা দখলে আছে দেশের, আরেকটি হচ্ছে প্রবাসী সরকার অং সান সুকির নেতৃত্বাধীন সরকার এবং যার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে। এখন ধরুন আপনার যারা গত সরকারের নেতৃবৃন্দ ভারতে আশ্রয় নিয়েছেন, ইউরোপে, আমেরিকায়, বিভিন্ন দেশে বা কানাডায় বা অস্ট্রেলিয়াতে আছেন, তারা উদ্যোগ নিয়ে হয়তো একটা প্রবাসী সরকারও গঠন করে বসতে পারে। তখন ব্যাপারটি দাঁড়াবে একটু কমপ্লেক্স এন্ড কমপ্লিকেটেড। আপনার ডিফ্যাক্টো দখলে যারা আছে বা দায়িত্বে আছে দেশের মধ্যে যে সরকার আর দেশের বাইরে সরকার, সেরকম একটা পরিস্থিতিতে আপনার ট্রায়াল ফেস করার জন্য আপনার আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে বসবাস করা শুরু করবেন এবং যখন কোর্টে হাজিরা দেওয়ার ব্যাপার থাকবে তখন এসে ঢাকায় হাজিরা দিয়ে আবার হয়তো চলে যাবে। এবং বর্তমান সরকারের অধীনে যে ট্রায়ালটা সেটা তার দৃষ্টিতে বা তার সমর্থকদের দৃষ্টিতে আপনার জাস্টিস হারিট জাস্টিস বারিট বলে বিবেচিত হতে পারে। যখন একটা এর চেয়ে মোর নিউট্রাল একটা গভর্নমেন্ট আসবে তখন সেই সরকারের অধীনে আপনার ফেয়ার ট্রায়ালের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এই বিবেচনায় তখন হয়তো তিনি আসবেন, ফেস করবেন। তার কিন্তু ফেস করবে আমাদের দেশের দুই নেত্রীর ফেস করবার অসাধারণ ক্যাপাসিটি আছে, ট্র্যাক রেকর্ড আছে। দেশ নেত্রী খালেদা জিয়া তিনি কিন্তু আপসীন নেত্রী শিরোপা পেয়েছেন। মূলত তিনি 111 সরকারকে মোকাবেলা করেছেন এবং বলেছেন যে কোনো অবস্থায় তিনি দেশ ছাড়বেন না। আর আপনার জননেত্রী শেখ হাসিনা যখন দেশের বাইরে চলে গেলেন, তিনি যখন ফিরলেন সমস্ত ভ্রুকুটি চেষ্টা প্রতিবন্ধকতা অতিক্রম করে ইংল্যান্ড থেকে কিন্তু ঢাকায় চলে এসেছিলেন। এই ক্ষেত্রেও তাকে আটকানো যায়নি। স্যার, এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় সেটা আসলে কত দিনের মধ্যে হতে পারে আনুমানিক? এটা এই সামনের অগাস্ট মাসেই হয়ে যেতে পারে। সেই রকম একটা আশঙ্কা থেকেই একেবারে অনুমান নির্ভর এরকম একটা চিঠি ইস্যু হয়েছে বলে আমি মনে করি না। স্যার, সেক্ষেত্রে আপনার বর্তমানে যারা আছে, অর্থাৎ বর্তমান যারা ক্ষমতাসীন আছে, ক্ষমতাসীনের যারা অধিষ্ঠ আছে, তারা কি এত সহজে ব্যাপারটাকে মেনে নিবে? বা আপনার যারা জুলাই দেখুন, আগস্টে শেখ হাসিনাও তো মেনে নিতে চাননি। আপনার গত অগাস্টে শেখ হাসিনাকে মেনে নিতে চেয়েছিলেন, একবার শেষ মুহূর্ত 45 মিনিট আগ পর্যন্ত চলে যাওয়ার তিনি কিন্তু আর্গু করেছেন, নানান রকম অবস্থান নিয়েছেন। সবসময় তাই হয়। কে অমল ধবল আপনার চেয়ার ছাড়তে চায় বলেন? জি, রাইট। জনাব সাকিব, আপনার কাছে আসবো স্যারের সূত্র ধরেই, অর্থাৎ স্যার যে তথ্যটা আমাদেরকে দিল যে অচিরেই, অর্থাৎ আপনার আমাদের মোটামুটি আমরা 11th আওয়ারেই আছি এটা বলা চলে। তো এই ক্ষেত্রে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি বর্তমান যারা ছাত্র সমন্বয়ক বা এনসিপি যে নেতাকর্মী যারা আছে তারা বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। তারা যদি 5ই আগস্টে তৎকালীন আওয়ামী সরকার যদি তাদের যদি পতন না হতো তাহলে তারা যুদ্ধ ঘোষণা করত। তাহলে এই বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে স্যারের কথা মতো বা স্যারের কথা অনুযায়ী এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে কি আপনার মনে হয় যে তারা একটা গৃহযুদ্ধ দিকে মানে ধাবিত
হবে বা তারা এরকম ঘোষণা দিতে পারে বা পুরো দেশ একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে? জি, ধন্যবাদ। আমার সহ আলোচক শ্রদ্ধেয় করিমুল্লাহ স্যার, তো আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সাথে আজকে আমি এই সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি। আমি প্রথমে বলতে চাই যে 2024 সালের যে 5 আগস্টে শেখ হাসিনার যে পতন হয়েছিল, সেই পতন আমি মনে করি এটা শেখ হাসিনার নিজের পায়ে নিজে কুড়াল মারে বেড়েছে ওয়ান কাইন্ড অফ। কারণ জুলাই অভ্যুত্থান যখন চলছে তখন কিন্তু কেউ জানতো না যে এটা কি আসলে অভ্যুত্থান নাকি সরকার পতনের একটা বিষয়। আমরা যখন দেখেছি যে মাননীয় হাইকোর্টের যখন রায় হয়েছিল, তৎকালীন হাইকোর্টের মেইন 11 নম্বর কোর্ট মাননীয় বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বে সেই কোর্ট থেকে যখন রায় দেওয়া হয়েছিল যে কোটা সংস্কারের বিষয়ে, সেই রায় থেকে উদ্ভূত যে আন্দোলন, এটা আন্দোলন মূলত কোটা আন্দোলন ছিল। এবং বাংলাদেশের কখনো কোনো রাজনীতিবিদ এটা বলতে পারবেন না, কোনো দল বলতে পারবে না এটি শেখ হাসিনার বিরুদ্ধে বা সরকার পতনের আন্দোলন ছিল। পরবর্তীতে শেখ হাসিনা এবং তার দলের নেতৃত্বের কারণে, একটি গোয়ার্তুমির কারণে এবং একগুঁয়েমির কারণে এই আন্দোলনটা একটি বড় একটা আন্দোলন সৃষ্টি হয়। এবং সেই ফলে 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, যেটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খুবই চাঞ্চল্যকর বিষয়। এবং এটি আমি মনে করি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে একটি নির্লজ্জ একটা আচরণ করেছেন। তিনি যদি 3রা বা 4ঠা বা 5 আগস্ট সকালে পদত্যাগ করে যদি জেলে চলে যেতেন, হয়তো বা আজকে এই অবস্থা সৃষ্টি হতো না। এখন আমি আপনার প্রশ্নে আসি যে স্যার, আপনার স্যারের সাথে আমি অ্যাড করতে চাচ্ছি যে যদি বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, এখানে কোনো গৃহযুদ্ধ হবে কিনা বা পরবর্তী আইনগত পদক্ষেপ কিংবা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে চলে যায়, এটি একটি বড় একটি চিন্তার বিষয়। যেহেতু এসবি স্পেশাল ব্রাঞ্চ থেকে একটি বিষয় উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই জরুরি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিপদ আসতে পারে, সেই প্রেক্ষিতে তারা জনগণকে সচেতন করার জন্য এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে। এটি বাংলাদেশ পুলিশের এটি নিয়মিত দায়িত্ব আমি মনে করি, এবং রাষ্ট্রের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সকল বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে যে গৃহযুদ্ধ হবে কিনা। এখানে গৃহযুদ্ধ হওয়ার মতো কোন পরিস্থিতি আমি দেখছি না। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগকে যে ফেস করতে হলে অবশ্যই তাকে মাঠে এসে ফেস করতে হবে। কারণ বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি, জামাত এবং নতুন দল যে এনসিপি, এরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বললেও পরবর্তীতে ওরা ঐক্যবদ্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ যখন এই রাজপথে আসতে চাইবে, তখন আমি মনে করি যে সকল দল ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে পারে অথবা প্রতিরোধ করতে পারে। এখন এই পরিস্থিতিতে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। প্রশ্ন হচ্ছে যে সরকারের দায়িত্ববোধ কি ছিল। এখন যে জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে যে জুলাই সনদের বিষয় আসছিল, সেটি আজ থেকে আর 10 মাস আগে হওয়ার কথা ছিল এবং হতে পারত। আমি চিন্তিত যে বা ব্যথিত এবং মর্মাহত যে আমি একজন জুলাই যোদ্ধা ছিলাম, কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোন উদ্দেশ্যে বা কোন কারণে এটি এত লিঙ্গারিং করছে বা এত দিন যে বিলম্ব করছে, এটি এই জুলাই সনদের কোন ধরনের অস্তিত্ব এখন আমরা দেখিনি। যদি জুলাই সনদ যদি একটি সাধারণ ঘোষণা হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে একটা ভিন্নতা থাকতে পারে। যদি জুলাই সনদ যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ধারণ করে যদি দেয়া হয়, তাহলে আমি মনে করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের একটি রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে। কিন্তু যদি এমন হয় যে বিভিন্ন ধরনের শব্দ চয়নের মাধ্যমে জুলাই সনদকে যদি একটা দলীয় একটা ম্যান্ডেটে নিয়ে আসে, তাহলে একটা মতবিরোধ সৃষ্টি হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ার ফলে এখানে অভ্যন্তরীণ একটি গন্ডগোল বা এই যে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্যার, আপনার কাছে যদি আমি এই একই প্রশ্ন নিয়ে আসি, যদি আপনার যেহেতু ইতিপূর্বে কলিমুল্লাহ স্যার, আপনার কাছে যদি আমি একটু আবারও ফেরত আসি, সেটা হচ্ছে ইতিপূর্বে এনসিপি যে নেতাকর্মী আছে এবং বর্তমান সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ তারা বিভিন্ন সময় বলেছে যদি 5ই আগস্ট সরকার পতন না হতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিত। তো এই মুহূর্তে যদি আওয়ামী লীগ আবার রিটার্ন করে, সেক্ষেত্রে তারা কি আবারও সেই সশস্ত্র যুদ্ধের ঘোষণা তারা দিবে কিনা? যদি তারা সেই সশস্ত্র যুদ্ধের
ঘোষণা দেয়, তাহলে এই যে যে একটা যুদ্ধ করতে গেলে অনেক বড় ধরনের আপনার লোকবল লাগে, অস্ত্র লাগে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, এই যে যে ব্যাপারগুলো সার্বিক দিক বিবেচনা করে আপনার কি মনে হচ্ছে স্যার? দেখুন, যে নিয়মটি প্রকৃতি জগতে বিদ্যমান সেটি হচ্ছে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। এখানে আপনার তারা যেমন প্রস্তুতি নিয়েছেন এবং একই রকম ভাবে উল্টো পক্ষ একই ধরনের কায়দায় জবাব দেওয়ার চেষ্টা করতে পারে, তখন বিষয়টি দাঁড়াবে একটা প্রোটেক্টেড আপনার সশস্ত্র যুদ্ধ, যার ইঙ্গিত আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কমাস আগে জানান দিয়েছেন, বলেছেন। শুধুমাত্র সজীব ভুঁইয়া মহোদয় আপনার পূর্ব প্রস্তুতির কথা বলেছেন তা নয়, ভবিষ্যতে অর্থাৎ তাদের শাসনামলেই এই জার্মিনেশন ঘটতে পারে এবং সেটি ক্রমে রিয়েল মানে কল্পনা থেকে বাস্তবে রূপায়ণের প্রক্রিয়াটি শুরু হয়েছে। আমি বাংলাদেশে পূর্ব উদাহরণ যেটি আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা তেমনটি দেখেছি, বিশেষ করে খন্দকার মোশতাকের শাসনামল শেষে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং প্রয়াত মোস্তফা মহসিন মন্টু তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবার প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের এথনিক কমিউনিটি যেটি আছে গারো, হাজং, এদেরকে সঙ্গে নিয়ে। এবং স্টেটসম্যানশিপ ছিল বলে শহীদ রাষ্ট্রপতি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আলোচনা করে এবং যারা এই অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদের সঙ্গে ডায়ালগের মাধ্যমে তাদেরকে নিবৃত্ত করতে সক্ষম হয়েছিলেন এবং তাদের সেফ প্যাসেজ দিয়ে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন। তার ফলে শেষ পর্যন্ত সেই যুদ্ধের ঝুঁকিতে বাংলাদেশ পড়েনি। এখন যারা আছেন তাদের মাইন্ডসেট যেরকম এবং তরুণ তুর্কি টকবগে রক্তের মানুষ, তারা সেই রিজনিং এ নাও যেতে পারেন, সেই ধরনের স্টেটসম্যানশিপ তাদের আছে বলে অনেকে মনে করেন না। তো ফলে আপনার যেটা সংঘাত সেটি অনিবার্য। কোন পক্ষ শেষ পর্যন্ত জয়যুক্ত হবেন সেটা বলা মুশকিল, কিন্তু সংঘাত অনিবার্য। ধন্যবাদ। জনাব সাকিব যে আপনার কিছু কথা বলেছে, অর্থাৎ যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করে তাহলে বর্তমান প্রেক্ষাপটে যারা আছে অর্থাৎ যে কয়টি দল আছে রাজনৈতিক দল বা বর্তমান সরকার, তারা সবাই একতাবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করবে। এরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এখন যেরকম আছে একঘরে হয়ে আছে, অর্থাৎ আওয়ামী লীগের তো এখন বলা যায় অনেকটা অস্তিত্ববিহীন বা অস্তিত্বহীন। সেক্ষেত্রে আসলে পরিস্থিতিটা কিরকম দাঁড়াতে পারে? আওয়ামী লীগ কি একা একা এই যুদ্ধে আসলে কতটুকু তারা নিজেদের প্রমাণ করতে পারবে? দেখুন, আপনি ইলেকট্রয়েড পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন তাহলে আমাদের এই নবগঠিত বিজেপি জনতা দল এটি একটি দল, আওয়ামী লীগও একটি দল। তনুবপুর বিবেচনায় আপনি এক কাতারে তো ফেললে চলবে না। দেশের অ্যারাউন্ড 35 to 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক এবং 40% মানুষ বলতে গেলে আপনার আওয়ামী লীগের যে মিত্র যারা আছেন 14 দল, তারপরে আপনার জাতীয় পার্টি, এদের যদি আপনি একত্র করেন তাহলে রাফলি এরকম একটা জায়গায় চলে যাবে 40-60। এখন এটা ফর্মেডেবল একটা ইলেকট্রো, এটাতে কোনো সন্দেহ নেই। এখন যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে সংঘাত দেখা দেয়। আপনার এই মধ্য আফ্রিকায় রুয়ান্ডা বুরুন্ডির কথা নিশ্চয়ই আপনার মনে আছে, এক সপ্তাহের মধ্যে তুতসি এবং হুতি তারা সংঘর্ষে লিপ্ত হয়ে বেশ 4-5 লক্ষ লোকের প্রাণহানি ঘটেছিল তার মধ্য দিয়ে। বেশি সময় কিন্তু লাগে না এই ধরনের পরিস্থিতি তৈরি হতে এবং তার সাঙ্গীকরণ ঘটতে। স্যার, আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বা আপনার দীর্ঘ একটা ক্যারিয়ারের জায়গা থেকে আপনার কি মনে হয় এরকম কোন পরিস্থিতি অন্তত আমাদের দেশে ঘটতে পারে? দেখুন, 71-এ
আপনার যখন মুজিব ইয়াহিয়া ডায়ালগ বা আলোচনা চলছিল, তখনও কেউ চিন্তা করেননি যে এই ধরনের একটা রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে আমাদের। ডায়ালগ ফেল করেছিল এবং অপারেশন সার্চলাইট এমিনেন্ট হয়ে গিয়েছিল। আপনার 65-র যুদ্ধের সময় যদি কেউ বলতো 71-এ এই অঞ্চলটি আলাদা হয়ে যাবে, তখনও কেউ কিন্তু বিশ্বাস করতো না। আপনি আমি কেউ যদি বলবার চেষ্টা করতাম, আমাদের উপর মারমুখী জনতা ক্ষিপ্ত হয়ে লিঞ্চিং করার চেষ্টা করতো। বিষয়গুলো এইরকম। সুতরাং আগাম খবর দিয়ে, পূর্বাভাস দিয়ে, ঘোষণা দিয়ে কাণ্ডগুলো হয় না। আপনার প্রথম মহাযুদ্ধ আপনার সারায়েভোর একটি হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল, শেষ হয়েছিল এটি ট্রেনের কামরায় ভার্সাইতে। 8ই আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করার পেছনে অবশ্যই স্যার এতক্ষণ ব্যাখ্যা করলো যে বেশ কিছু কারণ আছে। তো এখান থেকে আবার আরো কিছু কারণ বলা হচ্ছে, যেমন ফেসবুক, ইউটিউব, উস্কানিমূলক তৎপরতা, এরকম অনেক ধরনের মানে বিভিন্ন কারণ এসবির পক্ষ থেকে বলা হয়েছে বা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সাকিবের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে গত 1 বছরে ফেসবুক, ইউটিউবে তো অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের উস্কানি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন হরতালের ডাকও দেখেছি, যদিও সেই জায়গাগুলোতে খুব বেশি প্রভাব পড়েনি। তো এই যে সামগ্রিক ভাবে এই পরিস্থিতি এই আপনার 8ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে 8ই আগস্ট পর্যন্ত এই টার্মে আসলে এটা আসলে কি হতে পারে, বা এই যে ফেসবুক, ইউটিউবে যারা আপনার বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা ছড়িয়েছে 1 বছর, তাদের বা প্রশাসন কিভাবে এই 1 বছর তাদেরকে আসলে কিভাবে প্রশাসন হ্যান্ডেল করেছে? জি, বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে 2009 সালে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে এবং সেই থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল 5ই আগস্ট পর্যন্ত। কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তি আইন এবং ডিজিটাল সিকিউরিটি আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো বক্তব্য কোনো ফেসবুকে পোস্ট আকারে অথবা অন্য কোনো মাধ্যমে যদি প্রদান করতেন, তখন কিন্তু ইনস্ট্যান্ট মামলা হতো এবং সেই ব্যক্তি গ্রেপ্তার হতো। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ বলেন, উস্কানিমূলক বলেন, মব বলেন, যে ধরনের শব্দ বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার মনের বাসনা ফেসবুকে ব্যক্ত করতে পারছে। এটি 2009 এবং 2009 থেকে 24 পর্যন্ত যে অবস্থাটা এবং 24 পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি পুরোটাই ভিন্ন। অর্থাৎ এখানে প্রত্যেকটি নাগরিক তার নিজের বক্তব্য ফেসবুকে দিতে পারছে। কিন্তু সাকিব, এখন তো বলা হচ্ছে, এখন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ইউটিউব, ফেসবুকে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, স্ট্যাটাস দিচ্ছে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। আমি সেটা বলতে চাচ্ছি। এই যে এখন অবাধ প্রবাহের মাধ্যমে বহু কথা বলছে, এখন সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে যে এই যে অবাধ প্রবাহের মাধ্যমে যদি বক্তব্য পেশ করা হয়, আমরা সংবিধানের আমাদের আর্টিকেল 39-এ বলা আছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। কিন্তু এই শব্দটা বলার আগে আরেকটা কথা আছে, আইন অনুযায়ী আইনে আরোপিত বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেকটা ব্যক্তি তাদের চিন্তা বিবেকের স্বাধীনতা প্রয়োগ করতে পারবে। দ্যাট মিনস আপনাকে আইন এবং বিধি অনুযায়ী কথা বলতে হবে। আপনি চাইলে কোনো কথা বলতে পারবেন না, কোনো ফেসবুকে পোস্ট, কোনো বক্তব্য ব্যক্ত করতে পারবেন না। এটি আপনার বাংলাদেশ সংবিধানেও কিন্তু বলা হয় নাই। বাট আমাদের কতিপয় ব্যক্তি এটাকে ভুল ব্যাখ্যা দেন যে আমার কথা বলার স্বাধীনতা আছে, আমি আপনাকে গালি দিতে পারবো না, আমি আপনাকে উস্কানি দিতে পারবো না, এই ধরনের স্বাধীনতা আমাকে বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশের কোনো আইনে দেওয়া হয় নাই। এখন সরকার মনে করছে যদি এই যে বিভিন্ন ভুল তথ্যাদি অথবা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যদি জনগণকে যে খেপিয়ে তোলা যায়, তাহলে দেশটা অস্থিতিশীল হতে পারে। সেক্ষেত্রে এখন এসবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে যে যদি আমরা এটা কঠোরভাবে দমন করতে না পারি, তাহলে হয়তো দেশের জনগণের কাছে ভুল মেসেজ যেতে পারে, যাতে মানুষ একটি বিশৃঙ্খল পরিবেশে থাকে এবং সেই বিশৃঙ্খলা থেকে, যেহেতু আমরা জানি যে এটি গণ অভ্যুত্থানের সরকার এবং এখানে আওয়ামী লীগকে প্রতিহত করা হয়েছে বা পতন করা হয়েছে, যাই বলেন না কেন, কিন্তু আওয়ামী লীগের মনে কিন্তু ক্ষোভ রয়েছে যে আমি দীর্ঘ 16 বছর এখানে ক্ষমতা ছিলাম এবং বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের অবদান ছিল, হুট করে আওয়ামী লীগ এখান থেকে চলে যাবে। আওয়ামী লীগের মনে কি একেবারে কি মনোবেদনা বা মনোব্যথা নাই? অবশ্যই ব্যথা আছে। সে চাইবে যে এই ধরনের উস্কানি
বা এই ধরনের বক্তব্য থেকে সে যদি কোনো কিছু ক্যাশ করতে পারে তাহলে তার জন্য লাভ। এবং সরকার দেখছে যে যদি জনগণের মাঝে এই ধরনের ক্যাশ হওয়া যদি কিছু যদি ঘটে যায় তাহলে আওয়ামী লীগকে প্রতিহত করা বা আওয়ামী লীগের যে বিশৃঙ্খল কর্মকাণ্ড হতে পারে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে সরকারের ত্বরিত সিদ্ধান্ত যেটি যে অবশ্যই কোনো ব্যক্তি যদি ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে যদি কোনো বক্তব্য পেশ করেন যেটি বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে গ্রেপ্তার করার মতো সরকারের একটি ব্যবস্থা নিতে পারে। এখানে আইনগতভাবে সরকারের কোনো দায়বদ্ধতা থাকার কথা না, কারণ সরকার যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে তাহলে অবশ্যই তাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই জনগণকে রক্ষা করতে হলে আপনি এটা হয়তো খেয়াল করবে দেখবেন যে যদি আজকে আওয়ামী লীগ ফিরে আসে আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালের যে জুলাই অভ্যুত্থানে প্রায় 1500+ ব্যক্তি মারা গেছে, এতগুলো ব্যক্তি এবং 30,000 ব্যক্তি পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ব্যক্তি চক্ষু হারিয়ে ফেলেছে। এই যে ব্যক্তিগুলো যে আজকে নিঃস্ব হয়ে গেল সেই নিঃস্ব হওয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করেনি, কোনোভাবে আওয়ামী লীগের যে ভুল হয়েছে এটাও কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী বা আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য তারা কেউ এলো বলছে না। তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা যে আমরা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে গেলাম, ক্ষমতা থেকে চলে গেলাম, আমাকে যে কোনো ভাবেই হোক ক্ষমতা আসতে হবে। এই ক্ষমতা আসতে গেলেই একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, সেই কনফ্লিক্টকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। সাকিব, আপনি যে বললেন আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতাকর্মী এখন পর্যন্ত ক্ষমা চায়নি বা আপনার তারা এটা সহানুভূতি প্রকাশ করেনি, প্রশ্নটা হচ্ছে তাদের কি সেই স্পেসটা দেওয়া হয়েছে? 5ই আগস্টের পরে তাদের উপরে যেভাবে দমন পীড়ন যেভাবে নিপীড়ন চালানো হয়েছে তাদেরকে কি এই স্পেসটাকে বা সুযোগটাকে এখন পর্যন্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনারা? জি, এখানে দমন নিপীড়ন বলতে আমরা যা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে, বাস্তবে আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি আপনাকে একটা কথা বলি, গত কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে প্রায় 90,000 মামলা হয়েছে। বাস্তবে 90,000 মামলাতে 90,000 ব্যক্তি অ্যারেস্ট হয় নাই, আওয়ামী লীগকে কোনো দমন নিপীড়ন করা হয় নাই। আমার এলাকার নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরাট, সেখানে আওয়ামী লীগ যারা করছে অধিকাংশ নিজেরা স্বেচ্ছায় পালিয়ে গেছে। কাউকে হয়তো, হ্যাঁ এটা সত্য কথা, অভ্যুত্থানের প্রথম দিকে 2-1 দিন একটু গন্ডগোল সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, এটা সত্য। কিন্তু 8ই আগস্টের পরে আমার নোয়াখালীতে সামান্যতম আওয়ামী লীগকে কারো গায়ে হাত দেওয়া হয় নাই। যে ব্যক্তিকে 2-একটা ঘটনা ঘটতে পারে এটা স্বাভাবিক বিষয়, কিন্তু একেবারে ঢালাওভাবে যে আওয়ামী লীগ দমন করা হচ্ছে এটা কিন্তু করা হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ পর্যন্ত প্রায় 3.5 লাখ প্লাস নেতাকর্মী আওয়ামী লীগের গ্রেপ্তার হয়েছে। আপনার 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার 3,000 প্লাস শুধুমাত্র মব সৃষ্টি করে আপনার হত্যা করা হয়েছে। এই যে এগুলাকে আপনি কি বলবেন? এগুলা কি দমন পীড়ন নয়? আমি মব বলবো না, কারণ হচ্ছে কি মব হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ মিডিয়া সৃষ্টি। বাংলাদেশে আপনি যখন 10 জন মানুষ একত্রিত হবে তখন মানুষের মেজাজ কিংবা আপনার মানুষের এই যে মানুষের যে অবস্থাটা নিয়ন্ত্রণ করা কঠিন। এখন আপনি বলেন যে মব সৃষ্টি করে মানুষের সাথে একটা বিশৃঙ্খল সৃষ্টি করা হচ্ছে, এটা মিডিয়া থেকে আগত শব্দ। কারণ মব যদি বলেন তাহলে বাংলাদেশে মব আগেও ছিল। স্যার যেন আমাদের সিনিয়র স্যার আছেন তার জানেন 1971 যে যুদ্ধ পরবর্তী বাংলাদেশে যে পরিমাণ মব হয়েছে, আপনি জানেন যে ঢাকা শহরে অনেকগুলো বাড়িঘর যখন এখান থেকে যুদ্ধ পরবর্তী ব্যক্তিরা যখন পালিয়ে যায় কিংবা হিন্দুরা যখন এদেশ থেকে চলে যায় সেই হিন্দু সম্পত্তিগুলো এই আওয়ামী লীগ দখল করেছিল। আমি বহু আওয়ামী লীগকে চিনি যারা মুক্তিযুদ্ধ নামে মুক্তিযুদ্ধ শব্দ ব্যবহার করে তারা বিভিন্ন বাড়িঘর দখল করে আজকে তারা ভোগ দখল করছে এবং বিভিন্ন সময় আইনের আশ্রয় নিয়ে তথাকথিত মুক্তিযুদ্ধ সাজিয়ে বিভিন্ন ধরনের এই যে লাভ লালসা তারা গ্রহণ করেছে, এটাও এক ধরনের মব ছিল। এই মব বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে। কিন্তু কথা হচ্ছে যে মব এখন বলছেন, আগে বলছেন কি, আগে বলছেন যে পলিটিক্যাল বিশৃঙ্খলা, এখন বলছেন মব। কারণ মিডিয়াটা এখন এমন ভাবে কথা বলছে যে অবাধ প্রবাহের কারণে যে বিশ্ব মিডিয়া দেখাতে হবে যে আওয়ামী লীগকে আমরা মব করে আমরা প্রতিহত করছি। মূলত এটা কোন কথা না। আপনি দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কাতে যখন সরকার পতন হয় তখন কিন্তু শ্রীলঙ্কার পার্লামেন্ট এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে যে পরিমাণ মানুষ ঢুকে গেছে, এটাকে আপনি মব বললেন, এটা মব না। কারণ এটা জনগণ ঐক্যবদ্ধ জনগণের একটি প্রতিহত। কারণ 16 বছর যখন আওয়ামী লীগ যখন বাংলাদেশের মানুষের শোষণ করেছে, সেই শোষণ যদি না করতো তাহলে জনগণ আজকে এই পরিমাণ ক্ষিপ্ত হতো না। আপনি জানেন 18 সালে ইলেকশন যখন হয় সেই ইলেকশনে বিএনপি কে মাত্র 7টি আসন দেওয়া হয়েছিল, 6টি নির্বাচিত এবং একটি কোটায়, যেটি আমাদের মহিলা একজন ব্যারিস্টার তিনি এই কোটায় এমপি হয়েছিলেন। তাহলে আপনি প্রশ্ন করেন যে বিএনপি কি 7টা আসন হওয়ার জন্য 7টা আসনের জন্য মালিক বাংলাদেশে?
অবশ্যই না। তাহলে মব সৃষ্টি করছে তখন এই আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ মব সৃষ্টি করে 18 ইলেকশন বন্ধ আপনার করেছে এবং 2014 সালের ইলেকশনে 154 আসনে বিনা ভোটে আওয়ামী লীগ আপনার সংসদ সদস্য নির্বাচন করে ফেলছে, যাতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলা আছে যে 151টি আসন পেলে সেই দল সরকার গঠন করবে। যেখানে 154টি আসন তৈরি করে ফেলছেন, এটাও কি মব নয়? অবশ্যই এটাও মব। 153টি 153টি আসন, আমি 54 বলেছি। তাহলে 18, 14 এবং 24 সালের ইলেকশন যখন আওয়ামী লীগ মব করেছে, যদি আওয়ামী লীগ যদি কোনো একটা ইলেকশন যদি সঠিকভাবে দিত, তাহলে হয়তো আজকে ডক্টর ইউনূসের জন্ম হতো না, এই যে উপদেষ্টা পরিষদ আসতো না, গণ অভ্যুত্থান হওয়ার কথা ছিল না। যদি বিএনপিকে অন্তত 100টা আসন দিয়ে যদি পার্লামেন্টে পাঠাতে পারতেন, এখানে আওয়ামী লীগের কোনো কিছুই ক্ষতি হতো না। আপনি মনে করছেন যে কি আজকে আওয়ামী লীগ ক্ষমতা ছিলাম, আমি বিএনপিকে ব্যানিশ করে দেবো। এই ব্যানিশ করতে গিয়ে বাংলাদেশের আজকে আওয়ামী লীগ মূলত ব্যানিশ হয়ে গেছে। এখন প্রশ্ন, আপনি একবার বলছেন আপনার একবার 7টি আসন দিয়েছে, আর এক নির্বাচন মানে সেখানে 7টি আসন দিয়েছে, মানে ব্যাপারটা কি রকম না আসলে, মানে এটাকে আওয়ামী লীগ অনুগ্রহ করছে বিএনপির প্রতি, যে অনুগ্রহ করে 7টি আসন দিয়েছে এরকম? অবশ্যই, কারণ যদি সুষ্ঠু নির্বাচন দেখাতে পারতো, বিএনপি তো 6টা আসন পাওয়ার কথা না। আর 154টা আসনে আপনি যখন 14 ইলেকশন করে ফেলছেন, আপনি মনে করছেন যে 154টি আসনে অন্যান্য প্রার্থীগণ চলে গেছে, এটা সত্য? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু আইনের আশ্রয় নিয়েছে যে শেখ হাসিনা বলেছে যে এটা আইনগতভাবে নির্বাচন হয়েছে। মূলত নৈতিকতার একটা কথা আছে, পলিটিক্যাল যে নৈতিকতা, সেটি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে এই দেশ থেকে। যদি তারা রাজনৈতিক শ্রদ্ধাবোধ থাকতো, সহনশীলতা থাকতো, তাহলে হয়তো আমরা 5 আগস্ট দেখতাম না। এখন এই যে আওয়ামী লীগ যদি এই সুযোগটা নেই যে আমি ক্ষমতা থেকে চলে গেলাম, আমি এসে সবাইকে মারবো, আপনি এটা মনে রাখবেন যে 1500 ব্যক্তি মারা গেছে 2024 সালের গণ অভ্যুত্থানে। যদি আওয়ামী লীগ যদি ফিরে আসে, 15,000 মানুষ মরতে এটা চিন্তা করবে না তারা, কারণ তাদের এখন 3000 প্লাস মানুষ মারা গেছে 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত। আপনার 1500 ধরেন একটা আন্দোলনে মারা গেছে, এটার ভিতরে অনেক ধরনের ক্যালকুলেশন ছিল, পক্ষ বিপক্ষ থার্ড পক্ষ, মানে অনেক ক্যালকুলেশন ছিল। বাট সেই যেই আন্দোলন মানে যেটাকে উদ্দেশ্য করে একটা আন্দোলন সংগঠিত হলো, 1500 লোক মারা গেল, সেই আন্দোলন পরবর্তী সময় তো 3035 প্লাস মানুষ আমরা দেখলাম রাস্তায় পিটিয়ে তাদেরকে মারতে। তাহলে আপনি কোনটাকে আসলে ব্যাখ্যা করবেন? আচ্ছা, 3035 মানুষ মারা গেছে আপনি বলছেন, এটা রেকর্ডটা আপনি কোথায় পেয়েছেন? আমার নোয়াখালীতে একজন ব্যক্তিকে মারা হয়েছে, প্রত্যেকটা রেকর্ড আছে, এটা প্রত্যেকটা রেকর্ড আছে। আপনাকে আমি ওয়ান বাই ওয়ান এটা প্রমাণ দিতে পারবো, ওয়ান বাই ওয়ান প্রমাণ দিতে পারবো। আপনি প্রমাণ দেন, শুনেন। আপনি গণহারে যখন মানুষকে ওপেন ফায়ারিং করছেন, উপর থেকে গুলি করছেন, আপনি সামরিক বিমান ইউজ করছেন যে মানুষকে মারার জন্য, সারা পৃথিবী দেখেছে। এখন আপনি মবে বা বিশৃঙ্খল পরিবেশে কয়েকটা লোক মারা গেছে, এটা যেরকম সত্য, কিন্তু একজন রাষ্ট্রের রেজিস্ট্রে। এখন আপনি প্রশ্ন, ডক্টর ইউনূস কি কাউকে বলছে যে কাউকে মেরে ফেলো? কাউকে বলা নাই। কিংবা কোন উপদেষ্টার কোন সদস্য বলছে বা সেনাপ্রধান বলেছে কাউকে যে, অবশ্যই শেখ হাসিনা বলছে। শেখ হাসিনা যদি না বলা হয়, না বলে, তাহলে শেখ হাসিনা যদি না বলে তাহলে সামরিক বিমান আকাশে উড়ে না। শেখ হাসিনা কিন্তু প্রতিরক্ষা বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করে। শেখ হাসিনা যদি না বলতো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নামতো না। আপনি মিরপুর দেখেছেন, সেখানে সেনাবাহিনী প্রথম ফায়ারিং করেছে, পরবর্তী জনতার ইয়েতে পড়ে তারা কিন্তু ওখান থেকে চলে উল্টা আপনাকে যদি করি, ইউনূস যদি না বলতো, ডক্টর ইউনূস সাহেব যদি না বলতো, তাহলে কি এই মবগুলো সৃষ্টি হতো? আমরা দেখেছি ধানমন্ডি 32 নাম্বার একটানা 48 ঘন্টা বসে ওটাকে ভাঙা হয়েছে। এই রাষ্ট্র কি করছে একটানা 48 ঘন্টার মধ্যে? ইভেন যখন এটা ভাঙা শুরু করে তখন ওই জায়গায় আপনার সেনাবাহিনী উপস্থিত ছিল। তো এইখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই 32 কিভাবে ভাঙা হলো? এরপরে আমরা পরবর্তীতে বিভিন্ন নেতা এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙতে দেখেছি, সেগুলো কিভাবে আসলে ভাঙা হলো? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া, ইউনূসের আসলে সম্মতি ছাড়া। আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? ডক্টর ইউনূস সাহেব বা তার অন্তর্বর্তীকালীন সরকারের কোন সদস্য কেউ কি বলেছে যে 32 নাম্বার আমরা ভেঙে ফেলবো? বলে নাই। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে বা ইউটিউব থেকে এসেছে, সেখান থেকে জনগণ উস্কানিমূলক বলেন বা যাই কিছু বলেন, ওই যে মুজিববাদ শব্দটিকে প্রতিহত করার জন্য। আমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা এখানে করি, আপনার কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের কিছু উপদেষ্টা এই 32 ভাঙার জন্য যেদিন ভাঙা হবে ঠিক ওই দিন আপনার, যেমন আমি যদি ইন্ডিকেট করে বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি নিজে স্ট্যাটাস দিয়েছে। তারপর এরপরে হচ্ছে আপনার এই বর্তমান যারা এনসিপি যারা শীর্ষস্থানীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, এরা প্রত্যেকে, নাহিদ তখন সরকারে ছিল, তো এদের প্রত্যেকের সম্মতি ছিল এটা ভাঙার ব্যাপারে। এটা যথেষ্ট এভিডেন্স আছে, প্রমাণ আছে, তারা নিজেরা স্ট্যাটাসও দিয়েছে। আমি আপনাকে বলে টিট ফর ট্যাট একটা কথা আছে, আপনি 16 বছরে আপনি যা করেছেন সেই অনুযায়ী আওয়ামী লীগের প্রতি মানুষ কিছু করে না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে মানে আপনি আমাকে ধরেন যে আমরা একটা প্রবাদ জানি গ্রাম্য, যে আপনাকে আপনার আঁঠুর নিচে যদি কেউ কামড় দেয় তাহলে আপনিও কি তাকে কামড় দিবেন? হ্যাঁ, ব্যাপারটা হলো আপনি এই 16 বছরে দমন পীড়ন দমন পীড়নের কারণেই তো অভ্যুত্থানটা হলো। এই অভ্যুত্থানের পরবর্তী সময় আপনারা তো একটা নতুন বাংলাদেশ গড়বে বা জাতি একটা নতুন বাংলাদেশ প্রত্যাশা করে, যার কারণে 1500 মানুষ মারা গেছে আপনাদের ভাষ্য মতে। তো আপনারা যদি তার চেয়ে আরো দ্বিগুণ মব করেন, তার চেয়ে দ্বিগুণ অত্যাচার করেন, তাহলে আপনি বারবার আবার বলতেছেন আপনার 16 বছর তো আপনারা তো 16 বছরে তারা যা করছে, আপনারা তো 16 মাস না, মানে 10 মাসের আগে তার চেয়ে বেশি মানে এই সরকার করে ফেলছে। তো এখানে আপনি আসলে এটা কিভাবে আপনি সেই 16 বছরের আপনি ব্যাখ্যা বারবার টানেন? আচ্ছা শুনেন, আপনি যেটা বলছেন যে 3000 লোক মারা গেছে এই যে মব সৃষ্টিতে, আপনি 3000 লোক যে মারা গেছে বাংলাদেশের কোন কোন জায়গাতে কি প্রেক্ষাপটে মারা গেছে এটা একটু প্রথমে বলেন। দ্বিতীয়ত আপনাকে আমি ওয়ান বাই ওয়ান, এটাই আপনার 3000 লোকের ডেটা তো এইভাবে দেওয়া সম্ভব না, আপনাকে আমি ওয়ান বাই ওয়ান এটার তথ্য আপনাকে আমি দিব, ঠিক আছে? কারণ অবশ্যই সম্ভব, আপনাদের একজন আমি বলছি তো আমার নোয়াখালী কোম্পানিগঞ্জে একজন যুবলীগের কর্মীকে মারা হয়েছে, এটা সত্য কথা, এটা নিয়ে আমি নিজেও একটি বক্তব্য দিয়েছি যে এটা উচিত হয় নাই। তাহলে আমার নোয়াখালীতে যদি মানুষ মরে একজন এবং নোয়াখালীতে এট এ টাইমে বিএনপি তিনজন মানুষ মারা গেছে, আপনি যদি সেটাও যোগ করেন যে মবের মধ্যে মারা গেছে, আপনি দেখেন 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের নতুন সরকার আসছে তখন কিন্তু চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় সৃষ্টি হয়েছে। এখন ক্ষমতার পালাবদলে মানুষ ক্ষমতাকে গ্রহণ করার জন্য তার কর্তৃত্ব এবং তার যে আধিপত্য বিস্তার করার জন্য মানুষ মারা গেছে, এই লায়াবিলিটি কিন্তু ডক্টর ইউনূসের না, এই লায়াবিলিটি সেই ব্যক্তির যে ব্যক্তি আধিপত্যবাদে বিস্তারে। কিন্তু কথা হচ্ছে যে রাষ্ট্র কর্তৃক সন্ত্রাস, রাষ্ট্র যদি নির্দেশ দিত যে তাকে মেরে ফেলা হোক তাহলে সেটার জন্য আমি বলতাম। কিন্তু আধিপত্য, আপনি দেখেন যে এই যে লালবাগের যে ঘটনাটা, সেটা কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তি ইউনূসের বা কোন উপদেষ্টার না, সেটা চাঁদাবাজি বা টেন্ডারবাজির জন্য মানুষ মারা গেছে। এবং এটাও আপনি এখানে অ্যাড করছেন যে এটাও মবের জন্য মারা গেছে, সেটা হলে তো তাহলে তো আওয়ামী লীগের আমলে আমি যদি সৃষ্টি করি অন্তত প্রায় 10,000 লোক মারা গেছে মব সৃষ্টিতে। আপনি দেখবেন আমার কাছে লিস্ট দেখবেন আপনার কাছ থেকে। জি, আপনার কাছে আমরা আবারও আসবো, আপনার কাছে আবারও আসবো। জনাব সাকিব যেটা বললেন যে আপনার আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে আপনার 1500 লোক মারা গেছে, কিন্তু আমরা দেখলাম ঠিক তার পরবর্তী সময়ে আপনার 3000 প্লাস, অর্থাৎ সংখ্যাটা আপনার 3500 প্লাস একটা মানে একটা বড় সংখ্যক লোক মবে এই মব সৃষ্টির মাধ্যমে মারা গেছে। এখন ওরা বারবার যে একটা কথা বলতেছে যে এই আপনার আন্দোলনে 1600 মানুষ মারা গেছে, 1500 মানুষ মারা গেছে, আপনার 30,000 মানুষ আপনার আহত হয়েছে, এখানে আপনার কি বলে এটা শেখ হাসিনার অর্ডারে হয়েছে। তাহলে কি আমরা এই একই কথা কি বলতে পারি না যে বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ 5ই আগস্টের পরে যে সিচুয়েশনটা দেশে তৈরি হয়েছে, এই সিচুয়েশনটার জন্য ডক্টর ইউনূস দায়ী, ইভেন অনেক কিছু ওনার নীরব সম্মতিতে হয়েছে? দেখুন, একটা সময় ছিল যখন আওয়ামী লীগ এবং বিএনপি যারা সমর্থক তারা তর্ক প্রতিযোগিতায় লিপ্ত হতেন একজন মানুষকে কয় টুকরো করা হয়েছে, মানে কোন আমলে কম পিস করা হয়েছে বা টুকরো করা হয়েছে। এই বিষয়গুলো আসলে আপনার খুবই আমি মনে করি মধ্যযুগীয় চিন্তা ভাবনা। যে বিষয়টা জরুরি, প্রতিটা মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে, এটা শাশ্বত চিরন্তন। এখন প্রতিটি অস্বাভাবিক মৃত্যু, অপরিণত মৃত্যু, সেটি অ্যাকসেপ্টেবল নয়। এই গত প্রায় 16 বছরে প্রচুর মানুষ তাদের
যে মতামত প্রকাশের করবার কারণে, প্রতিবাদ করবার কারণে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। আমার তো এই বরিশাল ডিভিশনে এই ভোলা এলাকায় আমরা দেখেছি বেশ কিছু মানুষকে খুব বেশি দিন আগে নয় এভাবে হত্যা করতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই তারা মৃত্যুবরণ করেছেন। আবার এই জুলাই অগাস্ট এই যে সময়টায় আপনার 1400 থেকে 1600 মতান্তরে মানুষ নিহত হয়েছেন এবং প্রচুর অগুন্তি মানুষের অঙ্গহানি ঘটেছে। কারো চোখ, কারো হাত, কারো পা, এবং এখনো অনেকে আহত অবস্থায় দেহাতিপাত করছে। এখন এই যে পুরো গ্যামরটা, এটা কোনো পিরিয়ডকে দিয়ে আরেকটা পিরিয়ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। যা কিছু ব্যত্যয় ঘটেছে সেটি আপনার অবশ্যই কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, এটা স্বীকার করতেই হবে। যেমন গত সরকারের আমলে আমি যেহেতু ভিন্ন মত পোষণ করেছি, সেই জন্য আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছিল। 1.5 বছর ধরে আমাকে সেই সাইবার আদালতে ঘোরাফেরা করতে হয়েছে। এবং এখন ধরুন এই যে মত প্রকাশের স্বাধীনতা, এটা স্যাক্রোস্যাক্ট, সরকার নির্বিশেষে এটি বলে যেতে হবে। এখানে কোনো রকমের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারের অংশ। যেই দেশে যত বেশি পরিমাণে এই স্পেসটা থাকবে, যেই রাষ্ট্র যত বেশি পরিমাণে পারমিসিভ থাকবে, আমি বলবো যে তারা তত বেশি সভ্য। এখন নানান যুক্তি হাজির করতে চাইলে তো করা যায়, কিন্তু রাষ্ট্র কার জন্য তৈরি হয়েছে? মানব কল্যাণের জন্য, মানুষের জন্য। যা যা ক্রুশো সোশ্যাল কন্ট্যাক্টের থিওরি হাজির করেছেন হবস, লক, তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে রাষ্ট্র সবচেয়ে বড় সামাজিক প্রতিষ্ঠান এবং আপনার মানব কল্যাণ নিশ্চিত করাই তার কাজ, মানুষের অধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য হওয়ার কথা। তো সেই জন্যে আমরা আসলে আমাদের যুক্তিগুলো শাশ্বত চিরন্তন যে বিষয়গুলো আছে তার সপক্ষে হাজির করব, এটাই আমরা প্রত্যাশা করি। একটি রেজিমের অন্যায়কে আরেকটি রেজিমের অন্যায় করবার জন্য ঢাল হিসেবে ব্যবহার করা কখনোই কাম্য হতে পারে না। ধন্যবাদ। জি স্যার, আমরা যদি আবার একটু আমাদের বর্তমান প্রসঙ্গে আসি, অর্থাৎ আপনার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোন, মানে তারা যেভাবে বলছে আসলে যে কোন রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহ, আমার প্রশ্নটা হচ্ছে যেহেতু আপনার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কোন রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করতে পারে, যার কারণে তাদের এই সতর্কতা। এখন প্রশ্নটা হচ্ছে এমন সন্দেহ প্রকাশের মাধ্যমে পুলিশ কি মানে আগেই একটা পক্ষপাত নিয়ে নিচ্ছে না? ব্যাপারটা কি আসলে এরকম হচ্ছে না? দেখুন, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এটা সরকারের কর্তব্য, সেটি সরকার নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। বিশৃঙ্খলা, অ্যানার্কি কোনো রাষ্ট্রের জন্যই হিতকর নয়, কোনো সমাজের জন্য হিতকর নয়। সেটি অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে। সবার যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে সেটি হচ্ছে অধিকার এবং কর্তব্য দুটির যে ব্যালেন্স, সেটি যাতে রক্ষিত হয় একটি সমাজে, একটি রাষ্ট্রে, একটি সমাজ দেহে। ধন্যবাদ। বিশেষ সতর্কতা কি জনাব সাকিব, বিশেষ সতর্কতা কি সরকারের আসলে ব্যর্থতা ঢাকার জন্য এই যে আপনার এই সতর্কতা, নাকি এটা আসলে একটা সিকিউরিটি নাটক? আসলে আপনি কিভাবে দেখছেন সাকিব? সরকারের ব্যর্থতা অথবা জনগণের আইন শৃঙ্খলা এবং জনগণকে নিরাপত্তা দেওয়া দুটা ভিন্ন বিষয়। একটা হচ্ছে যে সরকার যদি পতন হতে যায়, অথবা এই যে আগত যে আসন্ন যে আগস্টের দিকে যে 11 দিনের জন্য যে বিষয়টা বলা হচ্ছে যে সরকারের নিরাপত্তার জন্য সজাগ থাকবে, আইন শৃঙ্খলার জন্য, সেটাতে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তা করতে পারি। যেমন যেহেতু বাংলাদেশে এখনো বর্তমান সংবিধান বহাল আছে, জুলাই সনদ ঘোষণা হতে পারে, এই জুলাই সনদে বিভিন্ন দল
বিভিন্ন মত দিতে পারে, কোনো ব্যক্তি মানতে পারে, কোনো ব্যক্তি নাও মানতে পারে, সেক্ষেত্রে একটা অরাজকতা সৃষ্টি হতে পারে। আবার যদি সংবিধান স্থগিত হয়ে যায় সেক্ষেত্রেও ওই মূল মুক্তিযুদ্ধ যারা ছিলেন, অনেকে বলে যে আমরা যারা মুক্তিযুদ্ধের যে সন্তান অথবা যে এখনো কিছু মুক্তিযোদ্ধার সংগঠন রয়ে গেছে তারাও হয়তো একটা প্রতিবাদ করতে পারে। কারণ 1971 সালে যে 9 মাসের যুদ্ধের প্রেক্ষিতে যে সংবিধান অর্জিত হয়েছে, এই সংবিধান কিন্তু বাংলাদেশের মৌলিক সংবিধান। আমরা কিন্তু এই সংবিধান স্থগিত বা বাতিলের পক্ষে না। আমি চাই এই সংবিধান মডারেট সংবিধান হতে পারে। সংবিধানের সকল ধারা উপধারা কিন্তু অনুচ্ছেদগুলো আমাদের প্রয়োজন নাও আসতে পারে, যেটি বর্তমানে আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেগুলো যুগোপযোগী এই ধরনের বিষয় চেঞ্জ হতে পারে। পুরো সংবিধান বাতিল করার পক্ষে করলে হয়তো সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হলো, সরকার যদি যে নিরাপত্তার জন্য করছে নাকি তার যে ব্যর্থতাকে ঢাকার জন্য এই ধরনের একটি চিঠি ইস্যু করছে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী যে আসলে কি ধরনের কাজ করতে যাচ্ছে এটাও কিন্তু এখনো নিশ্চিত না। যদি সরকার যদি মনে করে যে না তার ব্যর্থতা রয়েছে, তিনি অগ্রিম ভাবে সরকারকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের পদক্ষেপ নিতে পারে, সেটা একটা হতে পারে। অথবা এমন হতে পারে যে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সাথে যে সকল দল তাদের এই যোগসাজকারী তারা যদি আসে, যদি বিশৃঙ্খলা করতে পারে, সেক্ষেত্রে তাদের একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। এখন সরকার আছে একটি ওয়ান কাইন্ড অফ, আমি মনে করি একটা বিশৃঙ্খল একটা অবস্থা, যেটা বলছেন আমরা সাংবিধানিক ভাবে এই সংবিধান আমরা বলছি একদিকে বলছি গণ অভ্যুত্থান সরকার, আবার বলছি যে এই সংবিধান বর্তমান সংবিধান অনুযায়ী এই সরকার চলছে। এবং আর্টিকেল 106 অনুযায়ী তৎকালীন মাননীয় প্রধান বিচারপতির যে পরামর্শক্রমে এই সংবিধান অনুসারে এবং তারা এই উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছে, সেক্ষেত্রেও কিন্তু একটা আইনগত বিষয় জড়িত আছে এখানে। সব মিলিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং সকল জনগণের অংশগ্রহণ, সরকারের ম্যান্ডেট, সব মিলিয়ে জনগণের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি পালন করবে। আমি চাই যে সঠিক ওয়েতে কাজটা হোক। যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধী হয় তাকে অ্যারেস্ট করুক, এখানে আপত্তি নাই। কিন্তু কোনো বিশৃঙ্খল ব্যক্তি কোনো উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেক্ষেত্রে অবশ্যই সরকারের দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা দেওয়া। এবং সেক্ষেত্রে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী ফোর্স ইউজ করে, সেখানে এটা বৈধতা থাকতে পারে। জি, এখানে আপনি উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল বলতে আসলে কাদের বোঝাচ্ছেন? আওয়ামী লীগে যেহেতু আপনার বর্তমান সরকারটা, কিছুক্ষণ আগে স্যারও যেটা বললো যে এই বর্তমান সরকারে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া আর কেউই বৈধ নয়। তো সেক্ষেত্রে আপনার কোনো অবৈধ কোনো প্রশাসকের নির্বাহী আদেশে কি কোনো বৈধ রাজনৈতিক দল কি নিষিদ্ধ হতে পারে? আপনার কি মনে হয় আসলে? না, রাজনৈতিক দল এই মুহূর্তে নিষিদ্ধ নাই। আমি যতটুকু জানি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থগিত এবং স্থগিতই কি কোনো অবৈধ প্রশাসকের নির্বাহী আদেশে কি কোনো আপনার কোনো বৈধ রাজনৈতিক দল স্থগিত হতে পারে? তো এখন যদি এটা যদি না হতে পারে, তাহলে তারা যদি কোনো কার্যক্রম করে তাহলে সেটা বিশৃঙ্খলা কেন হবে? আচ্ছা, আপনি অবৈধ বলছেন কোন প্রেক্ষিতে যে সরকার অবৈধ? আমি মনে করি সরকার সম্পূর্ণ বৈধ। কারণ সরকার আর্টিকেল 106 অনুযায়ী তৎকালীন মাননীয় প্রধান বিচারপতির সম্মতিতে শপথ গ্রহণ করেছে। এক, দ্বিতীয়ত যে বৃহৎ একটি অংশ গণ অভ্যুত্থান করেছে। আমরা জানি যে বাংলাদেশে, পৃথিবীর সকল দেশে রাষ্ট্রে সরকার গঠনের দুটি মাধ্যম, একটি হচ্ছে যে নির্বাচন, আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। এখন যেখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারে, অথবা কোন একটি সরকারকে হটিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার হতে পারে। এখন 2024 সালের জুলাই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদ কিন্তু সরকার অংশগ্রহণ করেছে। এখানে আপনি অবৈধ বলবেন কিভাবে? অবৈধ তখনই বলবেন যদি ডক্টর ইউনূস, শেখ হাসিনা বা অন্য ব্যক্তিবর্গ যে হটিয়ে চলে আসতো অস্ত্র ঠেকিয়ে। এখানে কিন্তু অস্ত্র ঠেকিয়ে কোনো ব্যক্তি আসে নাই। কোন সদস্য, কোন উপদেষ্টা পরিষদ, কোন আওয়ামী লীগের কোন নেতা মন্ত্রীকে মেরে কিংবা পিটিয়ে ক্ষমতা দখল করে নাই। ক্ষমতা দখল করছে জনগণ যখন গণভবনে চলে যায় এবং সেই গণভবন থেকে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে এবং তার চেয়ার যে শূন্য হয়ে গেল, প্রধানমন্ত্রী যখন পালিয়ে যায়। আমাদের এই সংবিধান আপনি দেখবেন খুব মজার একটা বিষয়, সংবিধানে বলা আছে যে প্রধানমন্ত্রীর পদ শূন্য কখন হবে, কিন্তু এটা বলা নাই যে প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় সেক্ষেত্রে কি হবে। আপনি পালিয়ে কেন গেল? আপনি যদি দেশে থাকতেন, আপনি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আপনি বারবার বলেছেন আমি শেখের বেটি পালাই না, আপনি কেন পালিয়ে গেলেন? মানলাম আপনাকে সেনাবাহিনী ঘিরে ফেলছে, জনতা ঘিরে ফেলছে,
আপনি এখানে আপনার জীবন দিয়ে বিলিয়ে দিলেন যে আমি আমার বাপ জীবন দিয়েছে, আমিও জীবন দিয়েছি দেখো জনগণের জন্য, আপনি পালিয়ে গেছেন। এখন বলছেন যে কি আমার এই চেয়ারটা বেদখল হয়ে গেছে। মনে করেন আপনি এখন যে চেয়ারে বসে আছেন এই চেয়ারটাকে আমি এসে এখানে দখল করতে পারবো দূর থেকে? অবশ্যই না। কারণ আমাকে ওই জায়গাটা চিনতে হবে এবং সে চেয়ারে যেতে হবে, গেলে আমি ওই চেয়ার দখল করতে পারবো। আপনি জানেন গণভবন কিন্তু একটা খুব ফুল সিকিউর একটা জায়গা, 7-8 স্তরের নিরাপত্তা আছে। সেই নিরাপত্তা যখন ভেঙে যায়, জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে যায়, তখন শেখ হাসিনা চলে যায়। সে চলে যাওয়ার প্রেক্ষাপটে 8 আগস্ট ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়। এই সরকার কিন্তু জনগণকে নিয়ে গঠিত, অভ্যুত্থানের প্রত্যেকটি অংশকে নিয়ে, প্রত্যেকটি দল, প্রত্যেকটি ব্যক্তি এটি সম্মতি দিয়েছে। এই সরকার বৈধ। স্যারের কাছে জি জি আপনাকে ধন্যবাদ। স্যারের কাছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, স্যারের কাছে জানতে যাব স্যার, বিশেষ সূত্র থেকে আসলে যতটুকু তথ্য পেয়েছি, জুলাই সনদের যে ব্যাপারটা, এই সনদে যেটা থাকতে পারে, অর্থাৎ সনদে যেসব স্ক্রিপ্ট থাকতে পারে, এটা মাত্র 3টি রাজনৈতিক দলকে অত্যন্ত গোপনীয় ভাবে এটা দেওয়া হয়েছে। তাহলে যেখানে আপনার ঐক্যমত কমিশন প্রায় মানে আপনার আওয়ামী পন্থী ছাড়া প্রায় প্রতিটি দলকে নিয়ে তারা প্রতিদিনই তারা আলোচনা করছে। সেই ক্ষেত্রে আপনার এই যে জুলাই সনদের খসড়াটা মাত্র 3টি দলকে, তাও খুব গোপনীয়তার সাথে তাদের কাছে এটা আসলে সাবমিট করেছে। এরপরে তারা এখান থেকে হয়তো আপনার কাটছাট করে তারপরে এটা তারা ঘোষণা করবে। তো এই ব্যাপারটা এখানে এত লোকচনের কি আছে? যেহেতু এটা গণ অভ্যুত্থানের একটা সরকার, এখন আপনি এই জুলাই সনদে কি কি রাখবেন, কি কি রাখবেন না, এটা তো জনগণের জানার অধিকার আছে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, হ্যাঁ আপনার ধরেন যে 3 তারিখের পরে ঘোষণার পরে জনগণ জানবে, কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে, তাদের মতামত নেওয়া হচ্ছে, তাদের ভিতরে কেন এটা আসলে উন্মুক্ত করা হচ্ছে না স্যার? দেখুন, আমি আগে অনেকগুলো টকশোতে বলেছি যে আমাদের এই অঞ্চলের সেরা মার্কেটিং ম্যান নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, তিনি আপনার এই যে একটার পর একটা রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করছেন দফায় দফায়, এটা অনেকটা বক্সের টিক চিহ্ন দেওয়ার মতো কাজ। আমরা এনজিও সেক্টরে এই ফোকাস গ্রুপ ডিসকাশন এই কায়দায় অনেক সময় করে থাকি। আর আপনার এই যে আপনি বললেন যে অত্যন্ত গোপনে 3টি দলের সঙ্গে চূড়ান্ত যে ড্রাফট সেটি শেয়ার করা হয়েছে, এ ধরনের আপনার কর্মকাণ্ড মুজি বিহাইয়া ডায়লগে আমরা দেখেছি। মানে এই ডায়লগের পরিণতি কি হবে সেটা জুলফিকার আলী ভুট্টো জানতেন, কিন্তু শেখ মুজিবুর রহমান জানতেন না। মানে এই ধরনের আপনার পূর্ব দৃষ্টান্ত আমাদের ইতিহাসে আছে। আমরা 23 বছর পাকিস্তানের ফ্রেমওয়ার্কে একসঙ্গে ঘর সংসার করেছি, এবং সেখানে এই দৃষ্টান্ত তো আমাদের ইতিহাসে একটা রীতিমতো টার্নিং পয়েন্ট। তো আবারও ঘুরে ফিরে সাইকেলিক অর্ডারে এই ধরনের একটা পর্যায়ে এসছে, এবং সেই কারণে আমি খুব অবাক হচ্ছি না। ধন্যবাদ।